আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে কি কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে তাহলে আজকে আমাদের নতুন টপিক শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ইনস্ট্রুমেন্ট। তো এটা আসলে প্রথম জানার চেষ্টা করব যে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ইনস্ট্রুমেন্টটা কি জিনিস। আচ্ছা, এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট, এখানে আমি যদি জাস্ট একটু ওভারভিউটা দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রোড আছে। একটাকে আমি হচ্ছে পজিটিভ আয়ন দিয়ে রাখছি, আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন দিয়ে রাখছি। দ্যাট মিনস আমি যদি এইটাকে সোর্সের পজিটিভের সাথে অ্যাড করি, ডেফিনেটলি এটা কি পজিটিভ আয়ন ক্রিয়েট হবে। এটাকে যদি আমি নেগেটিভ সাথে অ্যাড করে রাখি, তাহলে এখানে কি একটা নেগেটিভ আয়ন ক্রিয়েট হবে। এখন এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের অ্যাট্রাকশন এন্ড রিপালশনের উপর ডিপেন্ড করে যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলাকে কনস্ট্রাক্ট করা হয়, সেগুলোকে সাধারণত ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ইনস্ট্রুমেন্ট বলা হয়। ঠিক বোঝা গেছে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টটা কি জিনিস? এখানে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড পার্ট বা স্টেশনারি পার্ট, আর একটা হচ্ছে মুভিং প্লেট। তো মুভিং প্লেটের সাথে সাধারণত হচ্ছে এই স্কেলটা বসানো থাকে বা পয়েন্টারটা, যেটা কিনা স্কেলের গায়ে ইজিলি মুভ করতে পারে। তো এটার সাথে একটা স্প্রিং দিয়ে টান দিয়ে একটা রিজিড কোনো সারফেসের সাথে এটাকে অ্যাটাচ করা থাকে। দ্যাট মিনস আমরা অলওয়েজ চাই এটা হচ্ছে জিরোতে থাকুক। যদি এটা এদিক থেকে যদি ডিফ্লেকশন হয়, তাহলে পয়েন্ট স্প্রিংটা টান দিয়ে হচ্ছে এটা অলওয়েজ জিরোতে রাখবে এখানে। যখনই কিনা আমি যখন কোনো কারেন্ট ফ্লো করবে, এখানে পজিটিভ বা এখানে নেগেটিভ হবে, তখন কি করবে, এটা পজিটিভ আয়নাইজ হবে, এটা নেগেটিভ আয়নাইজ হবে। তখন এটার দিকে অ্যাট্রাক্ট করবে দুইজন দুজনকে। তখন এটা এটা হচ্ছে টান দিয়ে পয়েন্টার এদিকে যেতে থাকবে এবং পয়েন্টারটা তার কন্টিনিউয়াসলি তার পজিশন চেঞ্জ করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু বই থেকে দেখে আসি। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 254। আচ্ছা, বইতে তাহলে কি লিখছে একটু দেখি। In electrostatic instruments, the deflecting torque is produced by action of electric field on the charged conductors. আমি অলরেডি তোমাদেরকে দেখাই আসছি যে কন্ডাক্টর গুলো আমরা কি ইউজ করছি, ইলেকট্রোড ইউজ করি আমরা, রাইট? Such instruments are essentially voltmeters, এটা ভোল্টমিটার হতে পারে, but they may be used with the help of external components to measure current or power. আচ্ছা, যদি এটা এমিটার হয় তাহলে তার সাথে সিরিজে কিছু রেজিস্ট্যান্স ইউজ করে দিলে এটা ভোল্টমিটার কনভার্ট করা যায়, এবং তার সাথে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা হচ্ছে ভোল্টমিটার এমিটার একসাথে করে আমরা পাওয়ারও মেজার করতে পারি। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে হাই ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে দুইটা ওয়েতে কাজ করতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টটা। প্রথম যেটা হচ্ছে ওয়ান টাইপ ইনভলভস টু অপোজিটলি চার্জ ইলেকট্রোডস। টু অপোজিটলি চার্জ মানে কি, একটাতে যদি প্লাস হয় আরেকটাতে কি হবে, মাইনাস হবে। দ্যাট মিনস এখানে কি থাকবে, অনেক অ্যাট্রাকশন টাইপ কাজ করবে। ওয়ান অফ দেম ফিক্সড and other is movable. Due to force of attraction, the movable electrode is drawn towards the fixed. এই যে একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখাই আসছি, একটা থাকবে ফিক্সড প্লেট, একটা হবে মুভিং প্লেট। দুটা থেকে অপোজিট চার্জ জেনারেট হবে, হলে একটা একটা দিকে অ্যাট্রাকশনের কারণে মুভ করবে এবং পয়েন্টারটাও মুভ করবে। ইন আদার টাইপ, দিস দেয়ার আর ফোর্সেস অফ অ্যাট্রাকশন অর রিপালশন অর বোথ বিটুইন দ্য ইলেকট্রোডস হুইচ কজ রোটারি মোশন অফ দ্য মুভিং ইলেকট্রোড। এটা অ্যাট্রাকশন টাইপও হতে পারে, রিপালশন টাইপ হতে পারে। তো এখন যদি অ্যাট্রাকশন বা রিপালশন করতে হয় তাহলে কি করতে হবে, হয় যদি এই পাশে যদি প্লাস হয়, এই পাশেও কি আমাকে প্লাস জেনারেট করতে হবে সামহাউ। ঠিক আছে? তো যদি দুই পাশে প্লাস হয়, এখানে রিপালশন ক্রিয়েট হবে। আর যদি অপোজিট চার্জ ক্রিয়েট করে, সেখানে কি অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। ইন বোথ কেসেস দ্য মেকানিজম রিজেম্বলস এ ভেরিয়েবল ক্যাপাসিটর।
দুইটা কেসে এখানে একটা ভেরিয়েবল ক্যাপাসিটর সৃষ্টি করে। তো কিভাবে? এখানে কি বোঝা যাচ্ছে যে ভেরিয়েবল ক্যাপাসিটরটা কিভাবে হবে? কেউ বলতে পারবা? অনেকটা কি ভেরিয়েবল ক্যাপাসিটরের মতো মনে হচ্ছে না? দেখো ক্যাপাসিটর মানে কি দুইটা পাথ থাকবে এবং দুইটা পাথের মধ্যে কি থাকবে? এটাতে প্লাস থাকবে আর এটাতে কি সব মাইনাস থাকবে, তাই না? যদি প্লাস থাকে আর মাইনাস থাকে তাহলে কি হবে? এটাকে দেখতে অনেকটা কি ক্যাপাসিটরের মতো মনে হবে না? কারণ কারেন্ট যত বেশি হবে ততই কি ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়বে, যত কারেন্ট যত কম হবে ক্যাপাসিট্যান্সের ভ্যালু তত কমবে। কারেন্ট না, আই মিন অ্যাপ্লাইড ভোল্টেজ। অ্যাপ্লাইড ভোল্টেজের উপর ডিপেন্ড করে ক্যাপাসিটর ভ্যালু বাড়বে কমবে। And the force or torque is due to the fact that mechanism tends to move the moving electrodes to such a position where the energy stored is maximum. পরের লাইনটা কি বলছে? টর্কটা কিভাবে জেনারেট হবে? যখন মুভিং ইলেকট্রোডটা তার পজিশন থেকে এমন ভাবে মুভ করে where the energy stored is maximum। তার মানে কি যেখানে এনার্জি স্টোরেজ ম্যাক্সিমাম হবে সেখানে কি ইলেকট্রনের মুভমেন্টটা হবে, এখান থেকে আমরা তার টর্কটা পেতে পারি। আচ্ছা, এখন তার টর্ক ইকুয়েশন গুলো একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক টাইপের স্কেমেটিক ডায়াগ্রাম। এখানে দেখো এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে কোনো একটা রিজিড টার্মিনাল বা সারফেস, আর এটা হচ্ছে আমাদের পয়েন্টারটা কি করতে পারে? এটা একটা মোশন আছে, রোটেট করতেছে, দ্যাট মিনস এটা কি রোটারি মোশন বলা যায়। তো আমি আই ইকুয়াল টু কি বলতে পারি? ডি কিউ বাই ডিটি বলতে পারি না এই ক্ষেত্রে, যেহেতু এখানে ইলেকট্রোডের কথাটা আছে, ব্যাপার আছে, বলা যায়। তো কিউ যদি হয় চার্জ, তাহলে রেট অফ চেঞ্জ অফ চার্জ হচ্ছে আমাদের হচ্ছে কারেন্ট। তাহলে কিউ ইকুয়াল টু কি বলতে পারি? সি ইন্টু ভি, ক্যাপাসিট্যান্স ইন্টু ভোল্টেজ। ওকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এই পর্যায়ে আমরা পাই। তাহলে এটাকে যদি আরো সিম্পলিফাই করি, আই ডিটি সি ডিভি প্লাস ভি ডিসি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অলরেডি কারেন্টের ইকুয়েশন পেয়ে গেছি, যার সাথে আমাদের টাইম আছে। এখন আমরা যদি এটাকে ভোল্টেজ দিয়ে গুণ করি তাহলে যে কি হয়ে যাবে, এটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এই কাজটাই কিন্তু আমরা এখানে করলাম, এই যে। তো ভোল্টেজে কনভার্ট করার পরে এখন আমরা ইনিশিয়াল এনার্জিটা কি বলতে পারি? হাফ অফ সিবি স্কোয়ার, যেহেতু আমরা এটা ক্যাপাসিটির সাথে কম্পেয়ার করতেছি। বারবার এখানে ভোল্টেজ বলার কারণ কি? ক্যাপাসিটির সাথে ভোল্টেজের সম্পর্কটা হচ্ছে মেইন। তো ফাইনালটা কি হবে? যদি সামান্য পরিমাণ ক্যাপাসিটেন্স বাড়ে তাহলে সেটা হবে ডিসি, আর যদি সামান্য পরিমাণ ভোল্টেজের কারণে সামান্য পরিমাণ ক্যাপাসিটেন্স বাড়ে সেটা হবে ডিবি, এবং ডিসি জাস্ট এর সাথে যোগ করে দিছি। তাহলে চেঞ্জ ইন স্টোর কি হবে? ফাইনাল থেকে যদি আমি ইনিশিয়ালটাকে বাদ দেই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ ইন স্টোর এনার্জি। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ফাইনালি আমি এটা পাবো। এখান থেকে আমি চলে যেতে পারি হচ্ছে from from the principle of the energy convention, mechanical work done is equal to input energy minus stored energy। তো মেকানিক্যাল এনার্জিটা কি? আমি হচ্ছে ডিএক্স, সামান্য পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য আমি যে পরিমাণ ফোর্স আমাকে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটাই হচ্ছে আমার কি মেকানিক্যাল ওয়ার্ক ডান। তো বাকি জিনিসগুলোতে এখানে যা আছে তাই। আচ্ছা, এখন আবার আমরা কি জানি মেকানিক্যাল ওয়ার্ক ডান, যে একটা গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের জন্য মেকানিক্যাল ওয়ার্ক ডান হচ্ছে কি তার টিডি। টিডি হচ্ছে মানে কি বলতো? ডিফ্লেকশন টর্ক না? থিটা পরিমাণ ডিফ্লেকশনের জন্য, সামান্য পরিমাণ ডিফ্লেকশন থিটার জন্য যদি টি ডি পরিমাণ টর্ক ইউজ করতে হয় তাহলে টোটাল ওয়ার্ক মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে টিডি ইন্টু ডি থিটা। এই টিডি ইন্টু ডি থিটাই হচ্ছে আমরা এখানে ইউজ করলাম। তো অলরেডি আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডান ইকুয়াল টু জানি হচ্ছে হাফ বি স্কয়ার ডিসি বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে এই দুইটাকে আমরা কি করলাম? ইকুয়েট করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি পেলাম? টিডি ইকুয়াল টু হাফ বি স্কয়ার ডিসি বাই ডি থিটা। ওকে, আচ্ছা, এখান থেকে ডিএক্সটা হচ্ছে আমরা খুব সামান্য পরিমাণ ডিসপ্লেসের কারণে আমরা এটাকে এখান থেকে এটা ওমিট করে গেছি। তো আমরা ব্যালেন্স অবস্থা কি জানি? টিসি ইকুয়াল টু টিডি, আবার টিসি ইকুয়াল টু জানি কে থিটা। তো ব্যালেন্স কন্ডিশনে যেহেতু টিসি ইকুয়াল টু টিডি, তো কে থিটা ইকুয়াল টু হাফ বি স্কয়ার ডিসি বাই ডি থিটা। সো এখান থেকে আমি কি পেলাম? বেসিক্যালি আমি থিটার সাথে কার সম্পর্ক রিলেট করলাম? ভি স্কয়ার, এটা। সো আমি এখানে বোঝা যাচ্ছে আগের যে সম্পর্কগুলো পেয়েছিলাম ডিফ্লেকশনের সাথে কার সম্পর্ক ছিল মনে আছে? কারেন্টের সম্পর্ক ছিল না? সামান্য পরিমাণ কারেন্ট গেলে হচ্ছে খুব বেশি পরিমাণে ডিফ্লেকশন আমরা দেখতে পাই, সেনসিটিভিটির উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে হচ্ছে সামান্য পরিমাণ ভোল্টেজ গেলে হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি কি বলতে পারি?
যেহেতু এটা ক্যাপাসিটরের সাথে তুলনা করতেছি, সো এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে আমার জন্য মেইন। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কয়েকটা ম্যাথ আছে, 4 টা, টোটাল 5 টা ম্যাথ আছে। তো আমরা এগুলো একটু বাসায় দেখে নিব। সো এই পেজ নাম্বার গুলো সবাই একটু নোট ডাউন করো। সবাইকে নোট ডাউন করা হয়েছে এগুলা? এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমার পিডিএফ এর পেজ প্লাস এক্সাম্পল নাম্বার। এখানে আরেকটা আছে 8.37। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আগে আমি নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আসলে একটা ম্যাথ নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। যেমন এই ম্যাথটা বইতে আছে, বইয়ের 229 নম্বর পেজে। আমরা চাইলে একটু এখানে একটু দেখতে পারি এক নজরে। The induction of a moving iron emitter with the full scale deflection of 90 degree with current 1.5 milliampere, the inductance is given by the equation inductor equationটা এখানে দেয়া আছে। Estimate the angular deflection of pointer for a current of 1 ampere। 1 ampere এর জন্য তার কারেন্ট ডিফ্লেকশন দেখতে বলছে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটাকে বোঝা গেছে? তা ফুল স্কেল ডিফ্লেকশনটা কত ডিগ্রি পর্যন্ত হইতে পারে? এখান থেকে এতটুকু, কত? 90 ডিগ্রি, রাইট? কত কারেন্টের জন্য? কত কারেন্টের জন্য? 1.5 মিলি অ্যাম্পিয়ার না? 1.5 মিলি অ্যাম্পিয়ার। ইন্ডাকটেন্সের ভ্যালুটা দেয়া আছে, এর হচ্ছে এটা। এস্টিমেট দ্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন অফ পয়েন্টার ফর এ কারেন্ট। যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাতে চাই তাহলে তার অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা কত হওয়া উচিত? ঠিক আছে? তখন ডিগ্রিতে বের করতে হবে। তা আমার অলরেডি এখানে কি দেওয়া আছে? আমার এল দেওয়া আছে না? তা আমি কি এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ডিএল বাই ডিটি, তাই না? তাহলে আমার এই কনস্ট্যান্টটা কি চলে যাবে? বাদ চলে, এটা 0 হয়ে যাবে না? আর 400 থিটা কি হবে? শুধুমাত্র 400 থাকবে। এটা হবে কি? 8 থিটা প্লাস এটা কি হবে? 3 থিটা ইনটু কত হবে? স্কয়ার হবে। এই এখন এই ডিফ্লেকশনের জন্য আমরা থিটার মান কত জানি? 90 ডিগ্রি না? বা π/2? তো π/2 এর ভ্যালুগুলো এখানে বসাই দিলাম। আচ্ছা, যখন 1.5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে, আচ্ছা এখানে ম্যাথটাতে মনে হয় একটু ইউনিটে ভুল আছে। একটু দেখে বলতেছি তোমাদেরকে। আচ্ছা, এখানে একটু কারেকশন করতে হবে, কারণ যে মিটারটা হচ্ছে বেসিক্যালি 1.5 মিলি এম্পিয়ার যদি ম্যাক্সিমাম হয়, সেটা তো কখনো 1 এম্পিয়ার মেজার করতে পারবে না, রাইট? পারবে? দ্যাট মিনস এটাও কি 1.5 এম্পিয়ার। তো 1.5 এম্পিয়ার জন্য যদি সে ম্যাক্সিমাম 90 ডিগ্রি রিফ্লেকশন দিতে পারে, তাহলে 1 এম্পিয়ারের জন্য কি কম দিবে না বেশি দিবে বলো তো? কম দিবে না বেশি দিবে? আরো কম দিবে নাকি? না আরো বেশি দিবে? আচ্ছা,
তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, হাফ আই স্কয়ার কে ডিভাইড বাই ডিএল বাই ডিটি, এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, আচ্ছা এখন 1 এম্পিয়ারের জন্য কি হবে, আবার থিটা ইকুয়াল টু কি হাফ আই স্কয়ার কে ডিএল বাই ডিটি। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি থিটার মানটা পেয়ে যাব না 1 এম্পিয়ারের জন্য? বোঝা গেছে? তার ওখান থেকে আমরা যে থিটার যে ভ্যালুটা বের করব সেটা কিসে পাবো, রেডিয়ানে পাবো। তো সেটা যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি সেটা কত, 57.8। তার মানে 1.5 এম্পিয়ারের জন্য যদি দেয়া হচ্ছে 90 ডিগ্রি রিফ্লেকশন, সো 1 এম্পিয়ারের জন্য কি কম রিফ্লেকশন দিবে, 57.8 ডিগ্রি। বোঝা গেছে? আরো কয়েকটা ম্যাথ আছে, এগুলো একটু নিজেরা দেখবা। আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্টের যে ভ্যালুটা, আমার মনে হয় এই ম্যাথটাতে এটা দেওয়া নাই। তো আসলে এখানে এমন কোনো ম্যাথ দিব না যেখানে আসলে কোনো ভ্যালু বা কোনো কিছু জানা থাকবে না। স্প্রিং কনস্ট্যান্টের মানটা তোমরা একটু সাধারণত মনেও রাখতে পারো, অথবা আমরা যদি এরকম কোনো ম্যাথ দেই, কোশ্চেনে আমরা বলে দিব স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা কত। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ছেলেগুলো সবাই ঘুমাচ্ছ না? না স্যার। তো না হলে রেসপন্স করো না কেন, মানে সবই বুঝতেছো নাকি কিছুই বুঝতেছো না, কোনটা? বলে স্যার শুধু শুধু সকালবেলা কোশ্চেন করে বিরক্ত করার কি দরকার। আচ্ছা ঠিক আছে, ম্যাথ গুলো পারবা না, পরেরটা আছে ওইটা খুব একটা সহজ একটা ম্যাথ। তারপরে এখন চলে যাচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোডাইনামোমিটার ইনস্ট্রুমেন্টটা কি জিনিস? তো সবার প্রথমে একটু জানতে চাইবো হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টটা কি। তো ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট সাধারণত তোমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড পার্ট আর একটা হচ্ছে মুভিং পার্ট। ওকে, যখন মুভিং পার্ট এবং ফিক্সড পার্ট, ফিক্সড কয়েল দুইটার মধ্যে দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করবে তখন একটা কি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের নেচারের উপর ডিপেন্ড করে তোমার গ্যালভানোমিটারে যে ডিফ্লেকশন দিবে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, সরি ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তো এটা হচ্ছে বইয়ের হচ্ছে 235 নাম্বার পেজে আছে। তো এটাতে সাধারণত বইতে এটার কোনো ডেফিনেশন আসলে এখানে আমি দেখি নাই, তো এই জন্য আমি একটু মুখে বলে দিলাম। আমি যদি সরাসরি ছবি থেকে দেখাই, দেখো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিক্সড পার্ট আর একটা হচ্ছে তার মুভিং পার্ট। তো দেখো ফিক্সড পার্টের মধ্যে একটা কয়েল আছে, দুইটা পার্ট আছে, ফিক্সড পার্টের দুইটা পার্ট আছে, এটা এখানে কয়েল আছে, এখানে আরেকটা কয়েল আছে। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে মুভিং পার্ট আছে, এটাও কিন্তু একটা কয়েল আছে। দ্যাট মিনস কারেন্টটা দেখো এদিক দিয়ে আসতেছে, এটা হচ্ছে এই ফিক্সড পার্টের যেটাকে 1 বলি, এটা যদি 2 বলি, 1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং একই কারেন্ট কি দ্বিতীয় কয়েলেও কিন্তু ইনডিউসড হচ্ছে। তো এখান থেকে আবার ফাইনালি এটা হচ্ছে মুভিং কয়েলের মধ্য দিয়ে যে সোর্সে ফেরত গেছে। দ্যাট মিনস এখানে যে কয়েলগুলা সবগুলা কি কারেন্টের ডিরেকশন অলমোস্ট আমাদের সেম, কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হবে সেটা ডিপেন্ড করবে তার ডিরেকশন। সো এখানে আসলে দুইটা কয়েল ইউজ করার কি কারণ, এটা হচ্ছে দুইটা কয়েল ইউজ করার কারণটা হচ্ছে এরকম যাতে ফ্লাক্সের ইউনিফর্মিটি থাকে। তো এখন আমরা সরাসরি হচ্ছে আহ তার ওয়ার্কিং প্রিন্সিপালে যাব। তো ওয়ার্কিং প্রিন্সিপালে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট। তো ট্রান্সফার ইনস্ট্রুমেন্টটা সাধারণত এমনিতে আলাদা করে কোনো আর্টিকেল এখানে লেখা নাই। সো আমরা এটার ভিতরে হচ্ছে ট্রান্সফার ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে বলা আছে। তো ট্রান্সফার ইনস্ট্রুমেন্টটা কি জিনিস এবং কি কাজে লাগে সেটাই আমরা একটু দেখব। The necessity for the AC calibration of moving iron instruments as well as other type of instruments which cannot be correctly calibrated re- requires the use of a transfer type of instrument which is equally accurate on both AC and DC। আচ্ছা এই লাইনটা এভাবে পড়ে তুমি কিছু বুঝবা না। আমাদের সাধারণত যে ইনস্ট্রুমেন্ট গুলা থাকে সেগুলার যদি আমরা এসি ক্যালিব্রেশন বা ডিসি ক্যালিব্রেশন আমরা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরাকে আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটাকে
ক্যালিব্রেট করতে হবে। কারণ ক্যালিব্রেট করলে কি আমাদেরকে কি বুঝতে হবে যে আমার ধরো থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি গেল। 10 ডিগ্রি গেলে কি 1 এম্পিয়ার হইলো নাকি 20 এম্পিয়ার হইলো? সেটা তো আমাকে আরেকটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমাকে কি বুঝতে হবে। ঠিক আছে? This is necessary since all measurements and hence the calibration of all indicating instrument must eventually be referred to the standards of voltage and resistance. ঠিক আছে? এবং ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্ট্যান্ডার্ড হইতে হবে। এখানে হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। The standards are precision resistors আর হচ্ছে the Western standard. Okay. It is obvious, therefore, that it would be impossible to calibrate an AC instrument directly against the fundamental standards. তার মানে একটা AC ইনস্ট্রুমেন্টকে কখনোই তার ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্ট দিয়ে কখনোই ক্যালিব্রেট করা যায় না। তো সেটা কি বেসিক্যালি ক্যালিব্রেট করার জন্য ইন্টারমিডিয়েট পজিশনে আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট লাগে, সেটাকে বলা হয় ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট। The calibration of an AC instrument may be performed as follows. The transfer instrument is first calibrated on DC. আচ্ছা, যে ট্রান্সফার ইনস্ট্রুমেন্টটাকে আমরা ইউজ করব, মানে যখন এটা ফাইনাল ইনস্ট্রুমেন্টে কনভার্ট হয় নাই, তখন এটাকে ফার্স্টে ক্যালিব্রেট করব হচ্ছে ডিসি সাপেক্ষে। ডিসিতে এর ডিফ্লেকশনটা কেমন আসে। This calibration is then transferred to the AC. এখন যখন ডিসিতে যখন আমরা ডিফ্লেকশন পাবো, তখন আমরা হচ্ছে এটাতে এসি কারেন্ট অ্যাপ্লাই করে দেখবো তার ডিফ্লেকশনটা কেমন হয়। On the alternating current using the operating conditions under which the latter operates properly. তারপর আমরা দেখবো হচ্ছে ফাইনালি আসলে আমরা কোনটা দিয়ে এটার জন্য বানাচ্ছি এবং তার সেখানে হচ্ছে কেমন ধরনের সে কিভাবে সে রিয়েক্ট করে। প্রথমে এসি ডিসিতে করব, তারপর এসিতে নিব, তারপরে হচ্ছে আমি আমাদের ফাইনাল যদি সে এসিতে হয় তাহলে এসিতেই রাখবো, ফাইনাল যদি আমি ডিসি কারেন্ট মেজার করার জন্য রাখি তাহলে তাকে ডিসিতেই রাখবো। তার মানে দুইটা দিয়ে আমাকে আসলে জাস্টিফাই করতে হবে। Electrodynamic instruments are capable of service as transfer instrument. তার মানে আমরা যে এখন যে ইলেকট্রোডাইনামিটার টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো সেটাকে সাধারণত ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, electrometer instruments are used as AC voltmeters and ammeters both in the range of the power frequencies. আচ্ছা, পাওয়ার ফ্রিকোয়েন্সিটা কি বলতে পারবো তোমরা কেউ? পাওয়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে পাওয়ার লাইনের যে ফ্রিকোয়েন্সি সেটাকে পাওয়ার ফ্রিকোয়েন্সি বলে। তাহলে এই ফ্রিকোয়েন্সির মান কত? এই ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 50 হার্টজ। লোয়ার পার্ট of the audio frequency range. They are used as the wattmeters, voltmeter and some modification as power factor meters. আচ্ছা, এগুলোকে সাধারণত পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা যখন 4-1 এ উঠবা, আমাদের ওখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা দিয়ে সরাসরি পাওয়ার ফ্যাক্টর মেজার করা যায় সিস্টেমে। তো এই ইনস্ট্রুমেন্ট গুলো কিছু মডিফিকেশন মধ্যে আমরা পাওয়ার ফ্যাক্টর মেজার করতে পারি এবং ফ্রিকোয়েন্সি মিটার হিসেবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, এখন যদি চলে যায় তার অপারেটিং প্রিন্সিপালে। অপারেটিং প্রিন্সিপালটা কি? We can have an idea of working principle of this instrument by taking up a permanent magnet moving coil instrument and considering how it would behave on AC. আচ্ছা, আমরা যদি একটা PMMC ইনস্ট্রুমেন্ট নেই, কনসিডার করি এবং এটা এসি কিভাবে বিহেভ করে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট সেটার বেসিক প্রিন্সিপালটা আমরা জানতে পারি। It would have a torque in one direction during one cycle. আচ্ছা, আমরা আইসিতে জানি যে একটা কমপ্লিট সাইকেলের দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ওয়ান হাফ সাইকেলে কি করবে, একটা টর্ক দিবে এবং নেগেটিভ হাফ সাইকেলে এমন একটা টর্ক দিবে যেটা কিনা তাকে অপোজ করবে। এখন ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, এটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, এটা মানে হচ্ছে সে হচ্ছে প্রতি সেকেন্ডে 50 বার তার সাইকেল বা ডিরেকশন চেঞ্জ করবে। আর ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জ হয়, সরি 1 হার্জ না, এত কম, একেবারে কম না, টেন্ডস টু নট জিরো। ধরো ফ্রিকোয়েন্সি যদি 4 হার্জ বলি, তাহলে সে প্রতি সেকেন্ডে 4 বার তার ডিরেকশন চেঞ্জ করবে। তার মানে একবার যদি সে ডিফ্লেকশন এই সাইডে দেয়, তারপরে আরেকবার ডিফ্লেকশন কোন দিকে দিবে, উল্টা সাইডে দিবে। এরকম একটা ব্যাক এন্ড ফোর্থ সামনে যাবে পেছনে আসবে, এরকম একটা অবস্থায় থাকবে। যে কথাগুলো এখানে বলা আছে, if the frequency were very low the pointer would swing back and forth around the 0 point. এটা তো 0 পয়েন্ট হয়, 0 পয়েন্টে একবার সামনের দিকে যাবে একবার পিছনের দিকে যাবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার পিছনের দিকে যাওয়ার কোনো রাস্তা আছে? হ্যাঁ, কিছুটা সামান্য পরিমাণ পিছনে সে আসতে পারে। However, for an ordinary meter the inertia is so great that on power frequencies the pointer does not go very far in either direction but merely stays around 0. যেহেতু আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করি যেটা কিনা 50 হার্জ, সো 50 হার্জের কারণে প্রতি সেকেন্ডে যদি 50 বার তার একবার 50 বারে 25 বারের দিকে যাবে, 25 বারের দিকে আসবে। সো আসলে টোটাল 50 টাইমস। তো 50 টাইমস আসলে এখান থেকে তোমার চোখের দেখায় বোঝা খুবই মুশকিল। সো আলটিমেটলি তোমাকে মনে হবে যে অলওয়েজ এটা 0 পয়েন্টে আছে।
If, however, we were to reserve the direction of the field flux each time, যদি আমরা প্রত্যেকবারই হচ্ছে field flux এর direction যদি আমরা রিজার্ভ করতে পারতাম, each time the current through the movable coil reserves, the torque would be produced in the same direction for both halves of the cycle. ঠিক আছে, এই যে কথাগুলো আমি বলে আসছি এই কথাগুলো কিন্তু এখানে বসে। The field can be made to reverse simultaneously with the current in the movable coil if the field coil is connected in series with the movable coil. আচ্ছা, এখানে যে মুভেবল যে কয়েল আছে তার ভিতরে যে ফিল্ড সেটাকে আমরা চাইলে কিন্তু রিভার্স ফিল্ড জেনারেট করতে পারি যদি যদি কিনা এখানে বলা আছে the movable coil if the field coil is connected in series with the movable coil, যদি movable coil-এর সাথে যে ফিল্ড কয়েলটা আছে সেটা যদি একই লাইনে থাকে, যদি সিরিজে থাকে, তাহলে একটা অপোজিট একটা ফিল্ড ক্রিয়েট হবে। আচ্ছা, কনস্ট্রাকশনের মধ্যে অনেক কিছু আমি কিন্তু মুখে বলে ফেলছি। এখানে হচ্ছে ফিক্সড কয়েল থাকে। The field is produced by a fixed coil, and this coil is divided into two sections to give a more uniform field near the center to allow passage of the instrument shaft. এই কথাগুলো আমি বলে আসছি কেন হচ্ছে দুইটা কয়েল ইউজ করা হয়েছে এখানে। The instrument as well as maybe emitter or maybe become a voltmeter, এটা এমিটার হতে পারে, আর যদি এটাকে ভোল্টমিটার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সিরিজে কিছু রেজিস্ট্যান্স আমাকে অ্যাড করে এখানে ভোল্টেজ ড্রপ করাতে হবে। The fixed coils are owned with a fine wire for such application. যে ফিক্সড যে কয়েলগুলো থাকে এগুলাতে খুব ভালো, খুবই হাইলি কন্ডাক্টিভ কয়েল প্যাচে কিন্তু এই কয়েলগুলোকে বানানো হয়। তো fixed coils are usually owned with heavy wire carrying the main current in emitters and wattmeters. The wire is stranded where necessary to reduce eddy current losses in the conductors. আচ্ছা, স্ট্রে লসটা কি আমাদের মনে আছে? স্ট্রে লসটা কি জিনিস কি বলতে পারবো? আয়রন লসটাকে আমরা স্ট্রে লস বলতাম না? এবং এটা কেন হয়? ডিউ টু লিকেজ ফ্লাক্স বা লিকেজ ফিল্ডের কারণে আমরা হচ্ছে স্ট্রে লসটা পাইতাম। আর স্ট্রে লসটাকে মিনিমাইজ করার জন্য কি করতাম? আমরা কি যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি করতাম? লেমিনেটেড শীট করতাম না? শীটগুলোকে পাতলা পাতলা কি স্লিটে ব্রেকডাউন করতাম। The coils are usually varnished and baked to form a solid assembly. আচ্ছা, এটাকে সাধারণত অনেকগুলা কয়েল একসাথে পেঁচায়ে এর একটার উপর একটা পেঁচায়ে একটা পাকাপোক্তভাবে বেকড পাকাপোক্তভাবে একটা কয়েল বানানো হয় এবং এটাকে এমন ভাবে ফার্নিশ করা হয় যেন চারপাশ থেকে তার ডায়ামিটারটা এখানে যা থাকবে এখানে যাতে তাই থাকে। যদি না থাকে তাহলে যেটা হবে একদিকে ফিল্ড প্রোডাকশন বেশি হবে আর একদিকে ফিল্ড প্রোডাকশন কম হবে। এই ভার্নিশ এন্ড বেক দিয়ে কথাটা এখানে বোঝানো হয়েছে। These are then clamped in place against the coil supports. তারপর এগুলাকে কোন একটা জায়গায় ঝুলাই দেওয়া হয়। This makes the construction rigid so that there is no shifting or change in dimensions which might affect the calibration. Mounting supports are preferably made out of ceramic as metal parts would weaken the field of the fixed coil on account of eddy currents. Eddy currents এর কারণে আমরা যদি এটাকে যেখান থেকে ঝুলাচ্ছি পুরো জিনিসটাকে হ্যাং করতেছি সেটা যদি হয় একটা মেটালিক ইয়ে হয় সারফেস হয় তাহলে কি করবে, তো ওই মেটালটাকেও কি কিছু লিকেজ ফ্লাক্স যে ওখানে লিংক করবে বা মেটালটাকে হচ্ছে ম্যাগনেটাইজ করার জন্য কিছু ফ্লাক্স ওইদিকে চলে যাবে, গেলে কি হবে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স আছে সেটা কি উইকার হয়ে যাবে। The moving coil, a single element instrument has one moving coil. The moving coil wounded either as a self-sustaining coil or as on non-metallic former. মুভিং কয়েলটাকে বলা হচ্ছে যে একটা তার সাস্টেনেবল একটা সেলফ সাস্টেন একটা কয়েল থাকে অথবা তাকে একটা নন মেটালিক ফর্মারে দেয়া হয়। আচ্ছা, যদি মেটালিক ফর্মার দেওয়া হয়েছে কি হইতো এই মুভিং, যদি মেটালিক ফর্মারে দেওয়া হইতো তাহলে কি হইতো, তার একই কথা, ওই একইভাবে ফ্লাক্স গুলা কি হইতো কিছুটা ম্যানিপুলেট হয়ে যেত। A metallic former cannot be used as eddy currents would be induced in it by the alternating field. একই কথা, light but rigid construction is used for the moving coil. It should be noted that both fixed and moving coils are air cooled. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। What is air cooled? নরমালি ট্রান্সফরমারে কি থাকে, কোরের মধ্যে কয়েলগুলা পেঁচানো থাকে, কিন্তু এখানে কি কোনো কোর আছে? নাই, এগুলো হচ্ছে নরমালি একটা কিছু কয়েল এভাবে পেঁচায় হাওয়ার মধ্যে ভাসতেছে।
যেহেতু কোনো সাপোর্ট নাই, সো এগুলাকে এই জন্য এগুলো বলছে এয়ার কোড বলা হচ্ছে। এখানে কোডটা হচ্ছে এয়ার কন্ট্রোল। The controlling torque is provided by the two control springs. These springs acts as leads to the moving coil. Moving system, the moving coil is mounted on an aluminum spindle. Moving coilটাকে একটা অ্যালুমিনিয়াম স্পন্ডের মধ্যে মাউন্ট করা হয়। The moving system also carries the counterweights and truss type pointer. আচ্ছা, প্রথমে আসি হচ্ছে মুভিং সিস্টেমটা কি করে, একটা কাউন্টার ওয়ার্ডস ক্যারি করে। যদি কাউন্টার ওয়ার্ডস যদি ক্যারি না করে, এই কারাটা যদি 5 এম্পিয়ার শো করার পরে কোনো কারণে ম্যাগনেটিক ফিল্ড চলে গেছে, কিন্তু সে রেসিডুয়াল ম্যাগনেটিজম কারণে সে কখন আবার তার জিরো পজিশন নাও আসতে পারে। এই কারণে একটা ওয়ার্ড দিয়ে ঝুলাই দিয়ে এটাকে জোর করে তার জিরো পজিশনে আনা হয়। তো একইভাবে এখানে হচ্ছে ট্রাস্ট টাইপ পয়েন্টার। এই পয়েন্টারটা হচ্ছে এমন যেটা কিনা ওয়েট ক্যারি করতে পারে, ভালো ওয়েট ক্যারি করতে পারে, মানে হচ্ছে ট্রাস্ট টাইপ পয়েন্টার বলা হচ্ছে। ঠিক আছে। তো সামটাইমস এ সাসপেনশন মে বি ইউজ ইন কেস হাই সেন্সিটিভিটি ইজ ডিজায়ার্ড। তো যখন আমরা হাই সেন্সিটিভিটি চিন্তা করি তখন আমরা কি করতে পারি, সাসপেনশন ইউজ করতে পারি। সাসপেনশন ইউজ করলে কি হবে, তখন এই যে আমরা ক্যারি ওয়েটের বদলে যদি সাসপেনশন ইউজ করি তাহলে যেটা হবে, এই পয়েন্টারটার মুভমেন্টটা আরো বেশি সেন্সিটিভ হবে। লাইক এই ওয়েটটাকে যদি সে ওয়েটের যদি ফোর্স থাকে সে ওভারকাম করতে চায়, তাহলে হয়তোবা খুব বেশি কারেন্ট ফ্লো করতে হবে, তারপর হুট করে হয়তোবা এখানে 1 2 3 না দেখে 5 এ চলে যাবে। যদি আমরা সাসপেনশন ইউজ করি তাহলে কি হবে, জিনিসটার মুভমেন্ট গুলা ভাইব্রেশন গুলা কমে যাবে, তারপরে আমাদের হয়তো খুব সামান্য পরিমাণ যে কারেন্ট সেগুলোর জন্য আমরা এখানে ডিফ্লেকশন দেখতে পারবো। এখানে আছে হচ্ছে ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইজ এমপ্লয়েড। সব জায়গায় আমরা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং আমরা দেখতেছি, ইজ এমপ্লয়েড ফর দিস ইনস্ট্রুমেন্ট এন্ড ইজ প্রোভাইডেড বাই এ পেয়ার অফ অ্যালুমিনিয়াম বেঞ্চ। এখানে দুইটা নিচের দিকে দুইটা অ্যালুমিনিয়াম বেঞ্চ দেয়া থাকে, ঠিক আছে, যেগুলা কিনা এই ছবিতে এখানে দেখানো হয়নি। To the spindle at the bottom, these vanes move in sector shaped chambers. আচ্ছা, আমাদের সাধারণত এয়ার চেম্বার যেখানে আমরা ড্যাম্পিংটা শো করি তখন কি করছি আমরা, এখানে কি একটা পিস্টন লাগানো থাকে মনে আছে, পিস্টন দিয়ে সেই এয়ারটাকে যতটুকু কম্প্রেস করতে পারে ওটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ড্যাম্পিংটা ক্যালকুলেট করি, এবং সেই পরিমাণ ড্যাম্পিং একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা বাইরে দেখাই দিই। শিল্ডিং, the field produced by the fixed coil is somewhat weaker than in other type of instrument. It is nearly 0.005 to 0.006 Weber per meter square. তার মানে এখানে যে ফ্লাক্সটা জেনারেট হচ্ছে এটা আসলেও খুব ছোট। In DC measurements, even the Earth's magnetic field may affect the readings. তো আর্থিং এর কারণে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড ওখানে থাকে তাহলে সেটা কিনা ডিসি মেজারমেন্টের ক্ষেত্রে এটাকে হ্যাম্পার করবে। সো এক্ষেত্রে যেটা করতে পারি সেটাকে আমাদের অন্য একটা শিল্ড দিতে হবে। Thus it is necessary to shield an electrodynamometer type instrument from the effect of the stray magnetic fields. Stray loss আমি নিয়ে কথা বলে আসছি। Air core electrodynamometer type instruments are protected against external magnetic fields by enclosing them in a casing of high permeability alloy. ঠিক আছে। তো এটা কি করি আমরা, সাধারণত এটার উপরে হাই পারমিবিলিটি আছে এমন কোন জিনিস দিয়ে আমাদেরকে কেচিংটা মানে উপর দিয়ে একটা কাভার দিয়ে রাখি। ঠিক আছে। This shunts external magnetic fields around the instrument instrument mechanism and minimize their effects on the indication. তাহলে এই কেচিংটার কারণে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটার্নাল যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে মিনিমাইজ করবে এবং ইন্ডিকেশনের উপরে ইম্প্যাক্টটা কমায় আনবে। এখন বলছে ডাবল দ্য কেসিং is highly effective in the case of the precision instrument. তখন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট গুলোর ক্ষেত্রে এই কেসটাকে ডাবল করে দিতে বলতেছে। The outer case is made up of a material of high saturation density, মানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা এটা ডেনসিটি খুব বেশি থাকতে হয় যাতে করে ফ্লাক্সটা কোনোভাবেই এক্সচেঞ্জ না হতে পারে। আচ্ছা, এন্ড লো কোয়ার্সিভ ফোর্স। কোয়ার্সিভ ফোর্স কি জিনিস? কোয়ার্সিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সটা হচ্ছে ডমিনেটিং, এটাকে বাদ দিতে পারে। ঠিক আছে। While the inner casing is made up of the material having high initial permeability. Okay, তো কেস এন্ড স্কেলস এটা একটু পড়লেই বুঝবা, উডেন কেস ইউজ করা হয় এই।
তো টর্ক ইকুয়েশনটা আমি জানি না এখন শুরু করলে শেষ করতে পারবো কিনা, মনে হয় না। তা ভালোই বড় আছে, তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে দেখতে হবে আরকি। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? না স্যার। তোমরা যদি টাইম টু টাইম জিনিসগুলাকে যদি না পড়ো, আমি যেটা মনে হচ্ছে তোমাদের এখানে আদার্স কুইজের জন্য তোমাদের জিনিসগুলো বাসায় আধা ঘন্টার জন্য দেখার জন্য সময় পাচ্ছ না। সো জিনিসগুলো পরে যে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য। আবার এত ঘন্টার ভিডিওগুলা দেখে লেকচারটা বোঝাও খুব মুশকিল। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।